প্রিয় দর্শক, ঐক্য.com.bd সংবাদপত্রে বাংলাদেশ অনুষ্ঠান থেকে আমি রেজানুর রহমান আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। বিভিন্ন জাতীয় দৈনিকে প্রকাশিত খবরের বিশ্লেষণ নিয়ে আমাদের আজকের এই অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত আছেন ডেইলি অবজারভারের সম্পাদক, ডিবিসি টেলিভিশনের চেয়ারম্যান, বিশিষ্ট সাংবাদিক ইকবাল সোবহান চৌধুরী। স্বাগত আপনাকে অনুষ্ঠানে। পত্রপত্রিকায় প্রকাশিত একটা গুরুত্বপূর্ণ শিরোনাম আমি আপনাকে একটু পড়ে শোনাই, তারপর আমরা আলোচনায় যেতে চাই। প্রথম আলোর শিরোনাম, জাতীয় গণহত্যা দিবস আজ। 21 ট্রমা সেন্টার, শুধু ভবন হয়েছে, চিকিৎসা নেই। রাহুল কি দাদি ইন্দিরার মতো হতে পারবেন? যুবককে এনে থানায় মারধর, পুলিশকে অনুরোধ করা সেই ভিআইপি ছিলেন মন্ত্রী। সমকালের শিরোনাম, আজ সেই ভয়াল কালো রাত, রাত 10:30টায় 1 মিনিট অন্ধকারে থাকবে দেশ। পণ্যমূল্য নিয়ন্ত্রণ, ডজনখানেক তদারক সংস্থার সুফল মেলে না। রাহুলের রাজনৈতিক ভবিষ্যৎ কি? বাংলাদেশ প্রতিদিনের শিরোনাম, তুচ্ছ ঘটনায় বাড়ছে খুনোখুনি। লন্ডনের ওহি মানতে বাধ্য ফখরুলরা, ওবায়দুল কাদের বলেছেন আজ জাতীয় গণহত্যা দিবস। কালের কণ্ঠের শিরোনাম, গাইবান্ধা 5 উপনির্বাচনে অনিয়ম, 4 মাসেও অভিযুক্ত সবার শাস্তি নিশ্চিত হয়নি। রাহুল গান্ধীর এমপি পদ বাতিল, ইসির সংলাপ উদ্যোগকে বিএনপির সন্দেহ। চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগ 1 মাস না যেতেই ঐক্যে ফাটল। এক প্রতিদিনের বাংলাদেশের শিরোনাম, ভেজাল জ্বালানির দাপট, গাড়ির 12টা, মানুষের ক্ষতি। গড়ে প্রতি জেলায় গণহত্যা সংঘটিত হয়েছে 414টি। মানবজমিনের শিরোনাম, ইফতার বাজার, চড়া দাম বিক্রিতে ভাটা। কলকাতার বাজার দর, গরুর মাংসের কেজি 200 রুপি। রাহুল গান্ধীর সংসদ সদস্য পদ খারিজ। কালবেলার শিরোনাম, অযত্নে ভুগছে রাজধানীর গরিবের চিকিৎসা কেন্দ্র। দেশ রূপান্তরের শিরোনাম, মুক্তিযুদ্ধের সংগঠন বাণিজ্য, আজ ভয়াল 25শে মার্চ গণহত্যা দিবস। আমরা শেষ শিরোনামটি দিয়ে শুরু করতে চাই। আজ 25শে মার্চ, ভয়াল সেই 25শে মার্চ গণহত্যা দিবস। বেশ পত্রপত্রিকায় আছে রুদ্ধ সেই রাত, এবং এখানে বলা হচ্ছে যে প্রতিদিন গড়ে প্রত্যেকটি জায়গায় 14টি করে গণহত্যা হয়েছিল। ধন্যবাদ আপনাকে। যেহেতু আগামীকাল 26শে মার্চ আমাদের স্বাধীনতা দিবস, আমাদের সবাইকে স্বাধীনতা দিবসের অভিনন্দন এবং শুভেচ্ছা। 26শে মার্চে আমাদের স্বাধীনতা দিবস, তার একদিন আগে অর্থাৎ 25শে মার্চ পাকিস্তান হানাদার বাহিনী তারা ঝাঁপিয়ে পড়েছিল অপারেশন সার্চ লাইট নামে একটি ভয়াল সেই অপারেশন, নিরীহ নিরস্ত্র বাঙালি জাতির উপর। এবং তাদের একটি মাত্র দোষ ছিল, তারা স্বাধীনতা চায়, স্বাধিকার চায়। পাকিস্তান নামক একটি রাষ্ট্রে, পূর্ব পাকিস্তানে যখন শাসন শোষণ চলছিল পশ্চিম পাকিস্তানের শাসক গোষ্ঠীর, সেই সময় আমাদের জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, তিনি এই শাসন শোষণের বিরুদ্ধে বাঙালিদের অধিকার প্রতিষ্ঠার আন্দোলন শুরু করেছিলেন। এবং সেই আন্দোলনের একটি পর্যায়ে সেই আন্দোলন শুরু হয় কিন্তু আমাদের মাতৃভাষার আন্দোলন দিয়ে। 47-এ যখন পাকিস্তান সৃষ্টি হয়, তখনই সেই সময় থেকেই বঙ্গবন্ধু উপলব্ধি করলেন এই পূর্ব পাকিস্তানে, পশ্চিম পাকিস্তানের শাসক গোষ্ঠীর অধীনে বাঙালিদের কোনো অধিকার থাকবে না। এবং তারই একটি প্রথম প্রমাণ হলো যে যখন উর্দুকে রাষ্ট্রভাষা হিসাবে আমাদের তৎকালীন পূর্ব পাকিস্তানে পাকিস্তানের সংখ্যাগরিষ্ঠ জনসংখ্যার উপরে, বাংলা ভাষাভাষী জনসংখ্যার উপরে উর্দুকে রাষ্ট্রভাষা হিসাবে চাপিয়ে দেওয়ার একটা প্রক্রিয়া শুরু হলো। তার বিরুদ্ধে আন্দোলন শুরু হলো এবং আমাদের সেই আন্দোলনে 21শে ফেব্রুয়ারি, ঐতিহাসিক 52-র সেই 21শে ফেব্রুয়ারি, বুকের রক্ত দিয়ে এদেশের মানুষ মাতৃভাষাকে প্রতিষ্ঠা করল। এবং সেই রক্তের স্রোতধারা ধরেই কিন্তু
আমাদের স্বাধীনতা মহান স্বাধীনতা এবং আমাদের স্বাধিকারের আন্দোলন প্রথমে শুরু হয়। এবং একটি পর্যায়ে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তিনি ৬৬-তে তিনি ৬ দফা ঘোষণা করলেন। সেই ৬ দফাটি ছিল বাঙালিদের মুক্তি সনদ এবং সেই ৬ দফায় স্বাধিকারের দাবি উত্থাপন করা হয়েছিল। কিন্তু পাকিস্তানি শাসক গোষ্ঠী স্বাধিকার তো দেওয়া তো দূরে থাকুক, বঙ্গবন্ধুকে রাষ্ট্রদ্রোহী মামলায় তথাকথিত আগরতলা ষড়যন্ত্র মামলায় গ্রেপ্তার করেন এবং বিচার শুরু করেন। তখন শুরু হলো গণ আন্দোলন এবং গণ আন্দোলনের পরিপ্রেক্ষিতে জাতির জনককে নিঃশর্তভাবে মুক্তি দিতে বাধ্য হয় এবং ৬৯-এ যে গণ আন্দোলন হলো সেই গণ আন্দোলনই ৭০-এর যে নির্বাচন, সেই নির্বাচনে আওয়ামী লীগ অর্থাৎ বঙ্গবন্ধুকে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা এদেশের মানুষ ম্যান্ডেট দিল এবং পাকিস্তানের সংবিধান অনুযায়ী তাকেই ক্ষমতা হস্তান্তর করার দায়িত্ব ছিল। কিন্তু ইয়াহিয়া খান মিলিটারি ডিক্টেটর এবং ভুট্টো তারা ষড়যন্ত্র করে এই ক্ষমতা হস্তান্তর করলেন না করার কারণের জন্য সেই ১ মার্চ থেকে আন্দোলন শুরু হলো। ৭ই মার্চে ঐতিহাসিক ভাষণে বঙ্গবন্ধু প্রকারান্তরে তিনিই কিন্তু সেদিন স্বাধীনতা ঘোষণা করলেন এবং তারপর থেকে এদেশে বঙ্গবন্ধুর নির্দেশেই কিন্তু ৭ই মার্চ ১ মার্চ থেকে একেবারে ২৫শে মার্চ পর্যন্ত এবং এর মধ্যে দেশ চলেছে। এর মধ্যে পাকিস্তানি শাসক গোষ্ঠী ইয়াহিয়া খান, ভুট্টো তাদের সাথে আলোচনা হয়েছে। আলোচনা মানে আলোচনার প্রহসন তারা করেছে, কিন্তু ভিতরে ভিতরে তারা ক্র্যাকডাউন করার জন্যে প্রস্তুতি নিয়েছে। ২৫শে মার্চ সেই কালো রাত্রি এবং ২৫শে মার্চে তারা ঝাঁপিয়ে পড়েছিল বাঙালিদের উপর। বঙ্গবন্ধুকে রাতেই গ্রেপ্তার করে পাকিস্তানে কারাগারে নিয়ে যাওয়ার ব্যবস্থা হয় এবং সেই রাতের প্রথম প্রহরেই বঙ্গবন্ধুকে গ্রেপ্তারের কিছু আগেই বঙ্গবন্ধু স্বাধীনতার ঘোষণা তিনি দিলেন এবং তার পরিপ্রেক্ষিতে ৯ মাসের আমাদের যুদ্ধ এবং আমরা ১৬ই ডিসেম্বর আমরা পাকিস্তান হানাদার বাহিনীর আত্মসমর্পণের মধ্য দিয়ে আমরা বিজয় অর্জন করেছি। এবং এই যে ২৫শে মার্চ থেকে শুরু করে ১৬ই ডিসেম্বরের আগ পর্যন্ত সারা বাংলাদেশে হত্যাযজ্ঞ, গণহত্যা, গণধর্ষণ, অগ্নিসংযোগ এই পাকিস্তান হানাদার বাহিনী করেছে এবং তাদের সাথে দোসর ছিল এই আলবদর, আল শামস, রাজাকার তারা। আমরা আজকে দাবি উঠিয়েছি যে এই ২৫শে মার্চকে একটি গণহত্যা দিবস হিসাবে ঘোষণা দেওয়ার জন্য এবং আন্তর্জাতিক ক্ষেত্রে এত বড় গণহত্যা সেই আমার মনে হয় দ্বিতীয় মহাযুদ্ধের পর আর হয়নি। তাই আমাদের ৭ই মার্চের ভাষণ যেমনিভাবে আজকে স্বীকৃত হয়েছে বিশ্বব্যাপী এবং জাতিসংঘ কর্তৃক ঐতিহাসিক ভাষণ হিসাবে, আমি মনে করি যে এই আমাদের ২৫শে মার্চের এই গণহত্যার দিবসটিকে আন্তর্জাতিক গণহত্যা দিবস হিসাবে স্বীকৃতি দিয়ে যেখানে যেখানে শান্তিকামী মানুষের উপরে ঝাঁপিয়ে পড়বে শাসক গোষ্ঠী এবং গণহত্যা করবে, সেই দিবসটিকে পালনের মধ্য দিয়ে এই গণহত্যার বিরুদ্ধে আন্তর্জাতিক একটি প্রতিবাদ এবং প্রতিরোধ সৃষ্টি করার জন্য আমরা সবাই মিলে দাবি জানাচ্ছি এবং আমাদের জাতীয় সংসদে কিন্তু একটি প্রস্তাবও পাশ করা হয়েছে এবং এই গণহত্যা দিবসকে আন্তর্জাতিকভাবে স্বীকৃতি দেওয়ার জন্য। আগামীকাল মহান স্বাধীনতা দিবস, তার প্রাক্কালে সবাইকে শুভেচ্ছা জানাই। আমরা একটু অন্য প্রসঙ্গে আসতে চাই। বিশেষ করে রমজান শুরু হয়ে গেছে এবং রমজান নিয়েই নানা ধরনের আলোচনা আছে, দ্রব্যমূল্যের আলোচনা আছে, পণ্যমূল্য নিয়ন্ত্রণ ডজনখানেক তদারকি সংস্থার কথা বলছেন সমকাল। এখানে বলা হচ্ছে ডজনখানেক তদারকি সংস্থার সুফল মেলে না, কিন্তু তার চেয়ে বড় ব্যাপার যে পোলট্রি খাতে যে ব্যাপারটা হয়ে গেল এবং এখানে বলা হচ্ছে যে পোলট্রি খাত সিন্ডিকেটের খপ্পরে লুটপাট চলছে এবং এর মধ্যেই কয়েক কোটি টাকা তারা হাতিয়েও নিয়েছে।
প্রথমেই যেহেতু গতকাল থেকে আমাদের রমজান মাস, পবিত্র রমজান মাস শুরু হয়েছে, এই রমজান মাসের সবাইকে মোবারকবাদ। এবং এই মাসটি স্বাভাবিকভাবে শান্তির, এই মাসটি সংযমের, এই মাসটি আল্লাহর রহমত এবং বরকতের। কিন্তু যখন দ্রব্যমূল্যের দাম বৃদ্ধি পায়, সাধারণ মানুষ, শুধু সাধারণ মানুষ না, সকল জনগোষ্ঠী এই দ্রব্যমূল্যের মূল্যস্ফীতির এবং ভুক্তভোগী, সেটা কিন্তু আমাদের এই যে পবিত্র মাসের সংযমের মাস বলা হয়েছে, সহানুভূতির মাস বলা হয়েছে, এবং আমরা যাকে বলে মুনাফা কম করব, জনগণকে ভুক্তভোগী করব না, তার সাথে কিন্তু মেলে না। প্রতি বছরই কিন্তু দেখা যায় এই রমজানকে সামনে রেখে দ্রব্যমূল্যের দাম বৃদ্ধি করছে এক শ্রেণীর অসাধু ব্যবসায়ীরা। এবং ব্যবসায়ী সংগঠনগুলো কিন্তু সতর্ক করছে এই ব্যবসায়ীদেরকে, সরকারের পক্ষ থেকে কঠোর ভাষায় বলা হচ্ছে তাদের বিরুদ্ধে, কিন্তু তারপরেও কিন্তু তাদেরকে নিয়ন্ত্রণ করা যাচ্ছে না। আপনি যেটা বললেন যে যেমন মুরগি, পোলট্রি খাত, সেখানে কিছুদিন আগে একটি পত্রিকাতে হেডিং দেখলাম যে মুরগি সিন্ডিকেট। এর আগে আমরা দেখেছিলাম তেলের সিন্ডিকেট, এর আগে আমরা দেখেছি পেঁয়াজের সিন্ডিকেট, চালের সিন্ডিকেট ইত্যাদি ইত্যাদি, কিন্তু এবার দেখলাম তারা হেডিং দিয়েছে মুরগি সিন্ডিকেট। এবং এটা একটা অস্বাভাবিকভাবে হঠাৎ করে যে মুরগির এবং ডিমের দাম বাড়ানো হলো, এবং সরকার সেখানে তৎপরতা দেখাচ্ছে, কিন্তু তারপরে দেখছি যে তারা কাজের কাজ হচ্ছে না, মুনাফা কিন্তু তারা লুটে নিচ্ছে। এবং সবাই জানে যে এই মুরগি সিন্ডিকেট কারা, এবং কয়েকটি মাত্র প্রতিষ্ঠান এই মুরগি এবং পোলট্রির মুরগি সিন্ডিকেটে। তাদেরকে নিয়ন্ত্রণ করা যাবে না, চালের বাজার নিয়ন্ত্রণ করা যাবে না, আপনার দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ করা যাবে না, এটা কিন্তু জনগণের কাছে কাম্য নয়। সরকার আছে, সরকারের হাতে ক্ষমতাও আছে। এদেশে ব্যবসায়ীরা, সব ব্যবসায়ী কিন্তু অসাধু নয়। অনেক কষ্ট করে ব্যবসায়ীরা কিন্তু বিদেশে রপ্তানি করছে, দেশে পুঁজি বিনিয়োগ করে তারা কিন্তু আপনার কর্মসংস্থানের ব্যবস্থা করছে, সব কিছুই হচ্ছে। কিন্তু তারপরেও কিছু সংখ্যক অসাধু ব্যবসায়ীর কারণের জন্যে পুরো ব্যবসায়ী সম্প্রদায়ের উপরে কিন্তু জনগণের ক্ষোভ বাড়ছে, আস্থার সংকট সৃষ্টি হচ্ছে। আর সরকার যেহেতু তাদেরকে নিয়ন্ত্রণ করতে পারছে না, এই মুষ্টিমেয় হাতে গোনা কিছু লোককে, সরকারের উপরেও কিন্তু মানুষের একেবারেই সত্য। তো এই বিষয়টি বিবেচনা করে আমি মনে করি, একদিকে ব্যবসায়ী সম্প্রদায় যারা আছেন, বিভিন্ন চেম্বারগুলো যারা আছেন, তারা তাদের এই অসাধু যে সদস্য যারা আছেন তাদের লাগাম টানবেন, আর সরকারের পক্ষ থেকে জনগণের দাবি হলো যে সরকার এদের উপরে কোনো ছাড় দেবেন না। অনেক অনেক ধন্যবাদ। একেবারে শেষের দিকে ছোট্ট করে, বিএনপি বলছেন ইসি ডেকেছে কিন্তু ষড়যন্ত্র পাচ্ছেন, একেবারে ছোট্ট করে। সেটা তাদের বক্তব্য। ইসি এর আগেও সংলাপ করেছিল, তখন তারা যায়নি, এবং তারা এবার বলেছে যে তত্ত্বাবধায়ক সরকারের বিষয়টি আলোচনা না হলে পরে তারা যাবেন না। অনেক 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 ধন্যবাদ আপনাকে। প্রিয় দর্শক, আমরা রমজানের দ্রব্যমূল্য নিয়ে কথা বললাম। সহনীয় পর্যায়ে থাকুক রমজানের দ্রব্যমূল্য, এবং মানুষ কেনাকাটায় যেন একটু স্বস্তি পায়, এই আহ্বান জানিয়ে আজকের অনুষ্ঠান এখানে শেষ করছি। ভালো থাকবেন।